আমাদের ইন্ডাস্ট্রিকে 3 লাইনে সামারাইজ করা যায়। যেমন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ঘোষণা করা হয়েছে শিল্প ইন্ডাস্ট্রি অর্থে, আছে এটি তথ্য মন্ত্রণালয়ের অধীনে, আদতে এটি সংস্কৃতি। সো আমাদের আছে ইন্ডাস্ট্রি নামের একটি কঙ্কাল, কিছু সমিতি করে রাখা হয়েছে। যে মানে একটা সমিতির হচ্ছে যে আমি আমার যদি ইচ্ছা হয় আমি সদস্য হবো অথবা হব না, কিন্তু এখানে অনেকগুলো সমিতি আছে বাধ্য করে রাখা হয়েছে। সেন্সরের আগের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার গল্পটাই যদি শোনেন অনেকেই তরুণ নির্মাতারা নিরুৎসাহিত হতে পারেন। যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সেন্সর করতে হলে প্রথমে চলচ্চিত্র পরিচালক থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, প্রতি জায়গায় ফি আছে, প্রযোজক সমিতি থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, তারপর এফডিসিতে যে চলচ্চিত্রটি নির্মাণ করবার জন্য একদিনও এফডিসিতে যায়নি তাকেও এফডিসির এমডির অফিস থেকে একটা নির্ধারিত ফি দিয়ে এনওসি নিতে হয়। এটি হচ্ছে ফিকশনের জন্য ছিল, কিছুদিন আগে ডকুমেন্টারির জন্য এটা বাধ্যতামূলক করা হয়েছে, নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সো ডকুমেন্টারির জন্য কে যায় এফডিসিতে, কেন যাবে? এবং সারা পৃথিবীর কোনো উৎসবে চলচ্চিত্র পাঠানোর জন্য সেন্সর প্রয়োজন। বাংলাদেশের চলচ্চিত্র উৎসবগুলোর জন্য উৎসবে প্রদর্শন করতে হলে সেন্সর সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাই প্যারাশুট অ্যাডভান্স সিক্রেট রয়্যাল বিনোদন সারাদিনের আজকের পর্বে। কেমন আছেন? নিশ্চয়ই ভালো। প্রতিদিনের মতন আজও আমি একজন বিশেষ অতিথিকে সাথে নিয়ে ফিরেছি। আসছে 31 জুলাই শুক্রবার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নতুন চলচ্চিত্র শেকড়। নামটা দারুণ, তাই না? বৃক্ষ যতই আকাশ ছুঁতে যাক, তার শক্তি কিন্তু লুকিয়ে থাকে শেকড়ে। মানুষও তেমন, যত দূরেই যাক ঠিকই খুঁজে ফেরে নিজের মাটি, নিজের মানুষ, নিজের পরিচয়। আজ বিনোদন সারাদিনের অতিথি এমন একজন নির্মাতা যিনি বিশ্বাস করেন একটি চলচ্চিত্র শুধু বিনোদন নয়, এটি হতে পারে আত্মপরিচয়ের আয়না। তিনি প্রসূন রহমান। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়ে এবার বাংলাদেশের দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে আসছে তার নতুন চলচ্চিত্র শেকড়। নতুন সিনেমার প্রসঙ্গ ধরেই আজকে আমি কথা বলবো তার সাথে, আপনারাও সাথে থাকুন। কেমন আছেন? আমি ভালো আছি, এই সময় যতটুকু ভালো থাকা যায় আর কি। এক্স্যাক্টলি। আর ফাইনালি 2 বছর অপেক্ষার পর 31 জুলাই আসতে চলেছে শেকড়। আদ্যপান্ত তো শুনবো, কিন্তু এই বিরতিটা নেয়া কেন স্যার? এটি অ্যাকচুয়ালি একটা সুন্দর সময়ের জন্য অপেক্ষা। আমি একটা মাঝখানে একটি আন্তর্জাতিক উৎসবে প্রিমিয়ার হওয়ার পরে অ্যাকচুয়ালি ইমিডিয়েটলি আমরা চাইলে রিলিজ দিয়ে দিতে পারতাম। আমরা দেখছি যে আমাদের এখন দর্শকদের যে চলচ্চিত্র দেখতে যাওয়ার যে অভ্যেস, সেটি একটি উৎসব মুখর অনেকটাই হয়েছে। আমাদের ইচ্ছে ছিল যে প্রথমে ঈদে মুক্তি দেব, তো এবার ঈদে মুক্তি দিতে গিয়ে দেখলাম যে অসংখ্য ছবির তালিকা, তারপর আমি একটু নিজে থেকেই সরিয়ে আসি। আচ্ছা, নাম শেকড়। সো এই শেকড় নামের ভেতরেই কিন্তু একটা দর্শন আমি দেখতে পাচ্ছি। এই যে ফিলোসফিক্যাল জায়গা বা আপনার ভাবনা কি ছিল যে কারণে সিনেমার নামটা রেখেছেন শেকড়? আপনি যদি আমার আগের ছবিগুলোর দিকেও তাকান, দেখবেন আমার সব ছবিতেই প্রায় ঘুরে ফিরে আত্মপরিচয়, আমি যদি জন্মভূমির কথা বলি, সো আত্মপরিচয়ের অনুসন্ধান, অভিবাসন, স্থানচ্যুতি, এই ব্যাপারগুলো আছে। সো মাইগ্রেশন বা অভিবাসনের ব্যাপারটা প্রায় সবগুলো ছবিতেই কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে। সুতপা ঠিকানায় আমরা দেখি ইন্টারনাল মাইগ্রেশন, ঢাকা ড্রিমেও তাই ইন্টারনাল মাইগ্রেশন, মানুষকে কেন এই স্থানচ্যুতির ব্যাপারটা ঘটে। আমরা জন্মভূমিতে দেখি ফোর্সিবল মাইগ্রেশন, একটা ছোট্ট জনগোষ্ঠীকে তাদের নাগরিকত্ব বাতিল করে আরেকটা। এই ছবিটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের উপরে আমাদের। তো এই যে মানুষের আসা যাওয়া, এরপরেও শেকড়ের সঙ্গে যে যুক্ত থাকার আকাঙ্ক্ষা, সে যে যেখানেই থাকুক, জীবনের প্রয়োজনে মানুষ অনেক জায়গায় যায়, কিন্তু দিন শেষে তাকে শেকড়ের কাছে ফিরে আসতে হয় বা ফিরে একটা আকাঙ্ক্ষা থাকে। আবার অনেকে এক ধরনের এই আত্মপরিচয়ের ডিলেমার মধ্যেও থাকে। নতুন দেশে স্থানান্তরিত হয়, মাইগ্রেশন হয়, রিলোকেট হয়, কিন্তু শেকড়ের প্রতি যে টান, মাটির প্রতি, জন্মভূমির প্রতি, সেটা থেকে যায় সেই জায়গা থেকেই। এই যে মিল, এবং আমার তো এখন প্রশ্ন জাগছে, এটা কি ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা বা কোনো আক্ষেপ সেই জায়গা থেকে কি এই সিনেমার নাম বা এই সিনেমার পটভূমি? না না না, সেটি নয়। আমাকে এই মানুষের স্থানচ্যুতি কারণে মানুষ যে মানসিক সংকটের মধ্যে দিয়ে যায়, এই ব্যাপারগুলো আমাকে ভাবায়, কষ্ট দেয়। ভাবনাগুলো তো আসলে জীবন থেকেই আসে, এবং একজন নির্মাতা আসলে গল্প বেছে নেয় যে বিষয়গুলো তাকে ভাবায়, আক্রান্ত করে। সেরকম একটা বিষয়। তো আমি সেজন্যই বলছিলাম যে আপনি যদি আমার আগের ছবিগুলি দেখেন না, এই অভিবাসন, স্থানচ্যুতি, মানুষের এই বিষয়গুলি ঘুরে ফিরে এসছে। সো এই ছবি তো এরকম একটি ব্যাপারই, এটি একটি ধারাবাহিকতায়।
সো আপনি জন্মভূমি, সুতোপার হ্যাঁ। ঠিকানা, ঢাকা ড্রিম, এরই অ্যাকচুয়ালি ধারাবাহিকতায় এই সিনেমা। আমরা আরেক ধরনের মাইগ্রেশন দেখি। তাহলে একটু জেনে নিতে চাই স্যার যে এই সিনেমার শুরুটা কবে থেকে, সেটা হচ্ছে প্লট রেডি করা, শুটিং এ যাওয়া, মোটামুটি লম্বা সময়ের হ্যাঁ, প্রস্তুতি একটা ছিল। ছবির পেছনে প্রস্তুতির জায়গা থেকে চিত্রনাট্য তৈরি থেকে কাস্টিং, প্রি প্রোডাকশন, 1 বছরের মতো একটা সময় প্রতি ছবিতেই লেগে যায়। কত সাল থেকে শুরু এটা করেছিলেন? 24-এর শেষ দিকে, সরি 23 সালের শেষ দিকে শুরু, 24 সালে আমরা মাঝামাঝি শুটে যাই, তো 25-এর মধ্যে শেষ হয়ে যায়। তখন আমরা এটা আন্তর্জাতিক প্রিমিয়ারের জন্য একটা উৎসবে টরন্টো, ইফসা টরন্টোতে নির্বাচিত হয়। তো আমরা সেটাই, এবং এটি আসলে একজন বাংলাদেশের একজন কানাডা প্রবাসী তরুণের, অভিবাসী তরুণেরই গল্প। আচ্ছা, সো যে কারণে আমরা কানাডাকেই বেছে নিই, কানাডার উৎসবকেই বেছে নিই এটা আন্তর্জাতিক সেটা দিয়ে আর প্রিমিয়ারের কি জন্য। শুরু করা হয়। তো সেটি অক্টোবরে, তারপর থেকে অ্যাকচুয়ালি আমরা রিলিজের জন্য আমি প্রস্তুতি যদি নিচ্ছিলাম। একদম নির্মাণের সময়কাল থেকে এখন অবধি ধরে প্রায় 2 বছরের কাছাকাছি সময় অপেক্ষার পরে আমরা সিনেমাটা পেলাম, এবং এটা আমরা জানি যে আসলে একটা সিনেমা তৈরির পরে রিলিজ দিতে আরো আনুষঙ্গিক বিষয় থাকে, খানিকটা সময় লাগে। তো এই যে মানে আপনার সিনেমা তৈরির সেই পটভূমি এবং এখনকার সময়ে বাংলাদেশের অনেক পটচিত্র চেঞ্জ হয়ে গেছে, তো কোথাও কি মনে হয় যে এই যে ডিলেটা হলে, মানে সিনেমার রিলিজ দিতে এই দেরি হলে চার্ম কিছুটা না, হলেও এই একটু গল্পগুলো তো ঘাটতি হয়? চলচ্চিত্র আসলে এরকম গল্পই আমরা বেছে নিই। ধরেন কিছু গল্প Timeless। হ্যাঁ, না, কিছু গল্প বইয়ে লিখবার জন্য, কিছু গল্প মুখে বলবার জন্য, কিছু গল্প একদমই নিউজে আসবার, আর কিছু গল্প চলচ্চিত্রতে রয়েছে। সো চলচ্চিত্রের জন্য আসলে গল্পগুলোই বেছে নেওয়া হয় কোনো একটা সার্বজনীন, হ্যাঁ, একদম কন্টেম্পোরারি বিষয় নিয়েও হয়, কোনো একটা রাজনৈতিক ঘটনা বা কোনো একটা ইভেন্টের উপরেও ছবি হয়, কিন্তু এরও তো একটা সামাজিক প্রভাব থাকে, একটা সামাজিক গুরুত্ব থাকে, এবং এর একটা কালচারাল স্টেটমেন্টও থাকে। তো এই ছবির যে গল্প, এই গল্প সার্বজনীন, এবং শুধুমাত্র এটা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, একজন অভিবাসীর গল্প হলেও অ্যাকচুয়ালি দেশ থেকে ছেড়ে আসার গল্প, কিন্তু ইন্টারনালিও আপনি দেখবেন একটা ছেলে গ্রাম থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা শহরে আসবার যে গল্প, যেই বিচ্যুতির গল্পটা এখানে থাকে, যেই বিরহের গল্পটা থাকে, বিচ্ছেদের গল্পটা থাকে, এটা কিন্তু দেশ ছেড়ে যিনি অন্য দেশে যান গল্পটা প্রায় কাছাকাছি। সুতরাং এই যে বিচ্ছেদের যে গল্পটা, ছেড়ে যাওয়ার যে গল্পটা বা ফিরে দেখার যে গল্পটা, এটা আসলে, এটা আপনি দেশের দিকে তাকান বা বাইরের দিকে তাকান, এটা আসলে একই রকম, অবশ্যই। অনুভূতিটা একই রকম। একজন নির্মাতা হিসেবে আপনি যখন একটা চলচ্চিত্র নির্মাণ করেন, আপনি দর্শকদের চোখে কি জল চান নাকি তাদের মনে প্রশ্ন চান? আমি আসলে চিন্তাশীল চলচ্চিত্রে বিশ্বাস করি। 2 ধরনের চলচ্চিত্র, একটা সময় বলা হতো সারা পৃথিবীতে 2 ধরনের চলচ্চিত্র হয়, হ্যাঁ, আর্ট হাউস ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, আর্ট হাউস ফিল্ম। তারপরে একটা সময় বলা হতো আসলে 2 ধরনের চলচ্চিত্র হয়, ভালো চলচ্চিত্র এবং মন্দ চলচ্চিত্র। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সারা পৃথিবীতে 2 ধরনের চলচ্চিত্র হয়, চিন্তাশীল চলচ্চিত্র এবং চিন্তাহীন চলচ্চিত্র। আমি চিন্তাশীল চলচ্চিত্রে বিশ্বাস করি। চিন্তার সাথে বিনোদনের কোনো বিরোধ নেই, কিন্তু কিন্তু আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরেন লুডো খেলার ব্যাপারটা আমরা জানি, দাবা খেলা, এবং অনেক বোর্ড পাওয়া যায় না যে একই বোর্ডের এক পাশে দাবা, এক পাশে লুডো। তো লুডো খেলবার জন্য চিন্তার কোনো প্রয়োজন পড়ে না, আপনি গুটি চালবেন, 4-6 যা উঠবে সেই অনুযায়ী আপনি চালাবেন। কিন্তু দাবা খেলবার জন্য আপনার বুদ্ধিবৃত্তিক প্রয়োজন লাগবে, একটা পরিকল্পনার প্রয়োজন লাগবে, চিন্তার প্রয়োজন লাগবে। তো আমার মনে হয় যে চলচ্চিত্র হচ্ছে সেই শিল্পের সবগুলো শাখা যেখানে এসে মিলিত হয়, এবং সবচেয়ে শক্তিশালী মাধ্যম, ভাষা, বয়স, বর্ণ নির্বিশেষে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের সাথে সহজে যোগাযোগ স্থাপনে সক্ষম চলচ্চিত্র, এবং চলচ্চিত্র সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বলেই সবচেয়ে শক্তিশালী। তো এইরকম একটি মাধ্যম চর্চা করতে এসে আমি খুব চিন্তাশীল, এই লুডো খেলতে চাই না আর কি, আমি আপনি দাবা খেলতে চিন্তাশীল, চিন্তাশীল চলচ্চিত্রের পক্ষে। দারুণ। আমাদের দেশের প্রেক্ষাপটে বলি বা ওভারঅল প্রেক্ষাপটে বলি, স্যার নিশ্চয়ই আপনি একমত হবেন যে এখানে একটা সিনেমা তৈরির পরে সিনেমাটা মুক্তি দেওয়া পর্যন্ত লম্বা একটা জার্নি যেমন পেরোতে হয়, আমি বলবো খানিকটা বন্ধুর পথই পেরোতে হয়। সেক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেস আপনি ফেস করেছেন সিনেমা নির্মাণ থেকে শুরু করে এই যে রিলিজ দেওয়া পর্যন্ত? দুটো উত্তর। একটি উত্তর হচ্ছে যে আমি এই কাজটি আসলে ভালোবেসে করি। সো যে কাজটা আমি ভালোবেসে করি, সেই কাজটার যে চ্যালেঞ্জগুলো আসে আমি মনে করি না। একটা বিষয় হচ্ছে যে আমি বাংলাদেশের মতো একটা দেশে জন্মেছি, সেইখানে অবকাঠামোগত অনেকগুলো সমস্যা আছে। সো সেখানে আসলে চ্যালেঞ্জেরও শেষ নেই। তো সুতরাং এই সবগুলো চ্যালেঞ্জ আসলে হাসি মুখেই পার হয়ে আসে প্রতিবার, প্রতিটি জায়গায় চ্যালেঞ্জ আসে এখানে। হ্যাঁ, অবকাঠামোগত আমাদের ইন্ডাস্ট্রির, যে আমি যদি আমাদের ইন্ডাস্ট্রিকে 3 লাইনে সামারাইজ করা যায়, যেমন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে
ঘোষণা করা হয়েছে শিল্প ইন্ডাস্ট্রি অর্থে, আছে এটি তথ্য মন্ত্রণালয়ের অধীনে, আদতে এটি সংস্কৃতি। তো আমরা এই ধরনের একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। সো আমাদের আছে ইন্ডাস্ট্রি নামের একটি কঙ্কাল, কিছু সমিতি করে রাখা হয়েছে। যেই মানে একটা সমিতির হচ্ছে যে আমার যদি ইচ্ছা হয় আমি সদস্য হবো অথবা হব না, কিন্তু এখানে অনেকগুলো সমিতি আছে বাধ্য করে রাখা হয়েছে। সেন্সরের আগের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার গল্পটাই যদি শোনেন অনেকেই তরুণ নির্মাতারা নিরুৎসাহিত হতে পারেন। যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সেন্সর করতে হলে প্রথমে চলচ্চিত্র পরিচালক থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, প্রতি জায়গায় ফি আছে, প্রযোজক সমিতি থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, তারপর এফডিসিতে যে চলচ্চিত্রটি নির্মাণ করবার জন্য একদিনও এফডিসিতে যায়নি, তাকেও এফডিসির এমডির অফিস থেকে একটা নির্ধারিত ফি দিয়ে এনওসি নিতে হয়, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয়। এই 3টা সার্টিফিকেট একসঙ্গে করে সেন্সরে জমা দিতে হয়, তারপরে সেন্সরের আলাদা ফি আছে। তো এটি হচ্ছে ফিকশনের জন্য ছিল, কিছুদিন আগে ডকুমেন্টারির জন্য এটা বাধ্যতামূলক করা হয়েছে, নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সো ডকুমেন্টারির জন্য কে যায় এফডিসিতে, কেন যাবে? এবং সারা পৃথিবীর কোনো উৎসবে চলচ্চিত্র পাঠানোর জন্য সেন্সর প্রয়োজন। বাংলাদেশের চলচ্চিত্র উৎসবগুলোর জন্য উৎসবে প্রদর্শন করতে হলে সেন্সর সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এখন একজন তরুণ নির্মাতা একজন একটা ছোট্ট শর্ট ফিল্ম বানিয়েছে, এটাও যদি কোনো উৎসবে প্রদর্শন করতে চায় তাকে সেন্সর সার্টিফিকেট নিতে হবে। ওর বাজেটই হয়তো ছিল 30,000, কিন্তু এই সেন্সর সার্টিফিকেট নিতে গেলে 22,000 টাকা শুধু এফডিসির এনওসি নেয়ার ফি, তারপরে সেন্সর বোর্ডের ফি। তো এইরকম জটিল করে রাখা হয়েছে পদ্ধতিগুলো। কাস্টিংটা আপনি কি করে ফাইনাল করেছেন, কিসের ভিত্তিতে? আমার প্রধান চরিত্র একজন অভিবাসী, যে 12 বছর পর দেশে ফিরছেন তার 8 বছরের সন্তানকে নিয়ে। তো আমি আসলে একটু পরিণত ছিলাম। আরেকটি বিষয়, তার যে সন্তান সে ইংরেজিতে কথা বলে, যেহেতু সে জন্ম হয়েছে কানাডায়, তার মা একজন বিদেশি, তো ইংরেজিতে পারদর্শী, পারদর্শী, স্বাভাবিক উচ্চারণ কথা, এরকম একজন। তো আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রির দিকে তাকাই, আমরা খুব বেশি শিল্পী পাই না, খুব হাতে কোনো কয়েকজনকে পাবো যারা অ্যাকচুয়ালি ইংরেজিতে ফ্লুয়েন্ট, উচ্চারণে, এক্সপ্রেশনে, সবগুলো জায়গা থেকে। তো সেই জায়গা থেকে আমি নাইমকে অ্যাকচুয়ালি বেছে নিই। নাইমের আমি একদম প্রথম থেকেই, এর সঙ্গে দুটো বিষয় ছিল, অনেকগুলো বিষয়। একটা হচ্ছে তার সঙ্গে আমার বোঝাপড়া, আর একটি হচ্ছে যে নাইম ইংরেজি লিটারেচারে মাস্টার্স করা। তো এই বিষয়গুলো একটি বিষয় ছিল। এরপরে সময় এবং বোঝাপড়ার জায়গাটা, আমার চিত্রনাট্যের প্রতি বিশ্বাস। আমি একটি বিষয় সবসময় করি, আমি সবাইকে চিত্রনাট্য দিয়ে আমি বলি যে আপনি দেখুন এই গল্পটির মাধ্যমে যা বলা হচ্ছে এর সঙ্গে আপনি নিজেকে একাত্ম বোধ করেন কিনা। যে গল্পে আপনি বিশ্বাস করেন না, যে গল্পের মোরাল বা যে আউটকামটা আছে, যে বক্তব্য বা ফিলোসফিটা আছে, এর সঙ্গে যদি আপনি একাত্ম নাও, আপনি বলবেন। আমি সবাইকে সেই না বলবার সুযোগটি আমি আগে দিয়ে রাখি, কারণ অনেকেই অনেক সময় সম্পর্কের কারণে, ভালোবাসার কারণে, স্নেহের কারণে অনেক সময় না করেন না। কিন্তু আমি সবাইকে বলি যে আমি আমার অ্যাকচুয়ালি, কারণ আমার যে জার্নিটার একটা কন্টিনিউটি আছে, এর একটা ফিলোসফি। আমি শুধুমাত্রই বাণিজ্য বা বিনোদনের জন্য চলচ্চিত্র নির্মাণ করি না আমি, যেহেতু, সুতরাং আমি এই বিষয়গুলোকে আমি গুরুত্ব দেই শিল্পীর, আর তাদের সাথে শিল্পীর নিজস্ব পছন্দ এবং বিশ্বাসের জায়গাটুকু। অবশ্যই। এবং তাদের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? দারুণ একটি টিম। সো একটা হচ্ছে নাইমের সঙ্গে, তারপরে আমরা আয়শাকে নেই। আয়শার চরিত্রটা এটা বাংলাদেশের একজন ক্লাসিক্যাল সিঙ্গারি ক্যারেক্টার, বাংলাদেশের সংস্কৃতির প্রতীক। গল্পটা অ্যাকচুয়ালি একজন অভিবাসী তার 8 বছর সন্তানকে নিয়ে দেশে ফিরে 2 সপ্তাহের জন্য। সো তার চোখ দিয়ে বর্তমানের বাংলাদেশটা আমরা দেখি, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং সাংস্কৃতিক অবস্থাটা দেখি তাদের চোখ দিয়ে। তো এইখানে আয়শার যে ক্যারেক্টারটা ফাল্গুনী, এটি একটি বাংলাদেশের সংস্কৃতির প্রতীক বলা যায় আর কি। তো এইখানে একজন এইরকম একটু শোভন লোকের বা কাছাকাছি আমরা খুঁজছিলাম। তো ধরেন এই জায়গাটুকু আমরা অনেকেই ভাবতে পারতাম। তো একই সাথে আমরা যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে গল্পের প্রতি বিশ্বাস, কমিটমেন্ট, সময়, এর সবগুলো বিষয়, এবং ওই সময়টাতে যে সময়টা আমরা শুটের কথা ভাবছি এই সময়টার সঙ্গে ম্যাচ করা। সো দুটো সবগুলো বিষয়ই আর কি একসাথে। বুঝতে পেরেছি। অ্যাজ আ ডিরেক্টর আপনি কতটা খুঁতখুঁতে, কতটা পারফেকশনিস্ট, নাকি অভিনয়ের সময় অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে সেই স্পেসটা দেন কোথাও যদি একটু ইম্প্রোভাইজ করতে হয় বা নিজেদের মতন? আপনি যদি এই মুহূর্তের যদি কাজগুলো 4 রকমের
পরিচালন পদ্ধতি বা ডিরেক্টর আপনি পাবেন। এক ধরনের ডিরেক্টর খুব টেকনিক্যাল ডিরেক্টর, এক ধরনের ডিরেক্টর আছে খুবই ধরেন আর্টিস্ট ডিরেক্টর, সো এক ধরনের ডিরেক্টর আছে কোলাবোরেটিভ ডিরেক্টর। সো আমি অ্যাকচুয়ালি কোলাবোরেটিভ বিশ্বাস, আমি সবাইকে গণতন্ত্রে বিশ্বাস, আমি সবার সঙ্গে আলোচনা করি। আমি সবার আগে চিত্রনাট্য পড়তে দিই আমার প্রোডাকশন ম্যানেজারকে, যেটা অনেকেই করেন না, কারণ ও যদি জানে কোথায় কি হচ্ছে সেটা অনেক অনেক সহযোগিতা হয় বাজেটের ক্ষেত্রে বা সবগুলো থেকে। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন যে শিল্পীকে যখন নির্বাচন হয়ে যায় তখন আমাদের প্রত্যেকেরই মানুষ হিসেবে যেমন আমাদের কিছু স্ট্রেংথ উইকনেস থাকে, শিল্পী হিসেবেও প্রত্যেকের কিছু স্ট্রেংথ উইকনেস থাকে। তো একটা চরিত্র লিখবার সময় যা ভাবা হয় 100 ভাগ কখনোই কোথাও পাওয়া যায় না, কারণ ওই মানুষটা তার ব্যক্তিত্ব, তার উপস্থিতি নিয়ে হাজির হয়। তার প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা কথা বলবার স্টাইল, হাঁটার স্টাইল, চিন্তার প্রক্রিয়া আছে এবং উচ্চারণ ভঙ্গি আছে। সো সেই জিনিসটা নিয়ে সে হাজির হয়। বাট এরপরে একটা জিনিস বোঝা যায় যে এই মানুষটার বেস্ট কতটুকু। আমি একটি কাজ করি যে ধরেন একটি দৃশ্য 3বার নেওয়া হওয়ার পর যদি মনে হয় যে আরেকটু কোথাও ইমপ্রুভ করবার সুযোগ আছে, তখন আমি শিল্পীকে শহর ডেকে নিয়ে আমরা একসঙ্গে প্রিভিউ করি। সো উনি যদি মনে করেন যে ইজ ইট ওকে ফর ইউ, ইটস ওকে, তার মানে হচ্ছে যে এর চেয়ে বেটার হয়তো আর যদি মনে করেন আমি আরেকটা টেক দিতে চাই, লেটস গো ফর অ্যানাদার ওয়ান। সো আমি গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমি সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিই এবং আমি আমার ইউনিট মোটামুটি একটু শান্ত ধীরস্থির। আমি এই কাজটা ভালোবেসে করি, চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়াটা আমি ভালোবেসে করি, সুতরাং আমি এটা কাজটা এনজয় করতে চাই। সো কোনো রকম নেগেটিভ এনার্জি যেন না থাকে। একটা ইউনিটে 50-60 জন থেকে শুরু করে কোনোদিন 100-150 মানুষ পর্যন্ত থাকে। আমি চেষ্টা করি চেইন অফ কমান্ড থেকে শুরু করে এর মধ্যে একটা ধীরস্থির শৈল্পিক ভূমিকাও যেন জারি থাকে, কোনো রকম অস্থিরতার মধ্যে দিয়ে আমি নিজে যেতে পছন্দ করি না, আমি নিজে যেতে পারি না। আমি যদি ফেস্টিভ্যালের কথায় আসি, এবার যে চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত হয়েছে সেখানে আপনি ফিডব্যাক কেমন পেয়েছেন? এবং এটার তো একটা স্প্যানিশ ভার্সনও রয়েছে আমি যত শুনেছি। হ্যাঁ, দারুণ। মানে এটি অ্যাকচুয়ালি যেহেতু একজন অভিবাসীর গল্প, এটি প্রথম কানাডাতেই প্রদর্শিত হয় এবং সেই চরিত্রটি কানাডারই অভিবাসী। তো কানাডায় যে উৎসবে প্রদর্শিত হয় সেখানে স্বভাবতই বেশিরভাগ দর্শক বাংলাদেশে ছিলেন। সো আমি তাদের চোখে যে জল দেখেছি বা তাদের যে অনুভূতি আমি পেয়েছি, তাদের যে ফিডব্যাক আমি পেয়েছি, এটা অভিভূত হওয়ার মতো। এবং এরাই আসলে সবচেয়ে বেশি কানেক্ট করতে পেরেছেন, যেহেতু গল্পটা তাদেরই, এবং তারা যেই ডিলেমার মধ্যে যে আরেকটা দেশে বাস করছে কিন্তু মন পড়ে আছে এইখানে, হ্যাঁ, বা সে আরেকটা দেশে বাস করছে, সে খবর পড়ছে বাংলাদেশের ওয়েদার কেমন, হ্যাঁ, তো এই হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে, মনটা পড়ে থাকছে এইখানে, সে অন্য একটি দেশে নাগরিকত্ব নিয়েছে, অভিবাসী হয়েছে। সে এই যে একটা ডিলেমার মধ্যে দিয়ে যায়, এই ব্যাপারটুকু শেষ পর্যন্ত থেকে যায়। সো এরাই আসলে সবচেয়ে বেশি কানেক্ট করতে পেরেছে। এরপরে ওদের অনুরোধে টরন্টো ফিল্ম ফোরাম বলে আরটি সংগঠন, ওখানে আরটি স্পেশাল স্ক্রিনিং করতে হয় আমাদের, আরো কিছু। তো ওখানে সো এই একই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। তারপরে হচ্ছে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু বলা, এবং প্রত্যেকে বলছেন এটা তো আমার গল্প, এবং একজন নারীও বলছেন, একজন পুরুষও বলছেন, প্রত্যেকে বলছেন এটা তো আমার গল্প। এবং ভিনদেশি দর্শকদের কথা জানতে চাই যে তাদের রিয়াকশন কি ছিল আসলে, মানে অন্য ভাষার একটা সিনেমা, আমি জানতে চাই যে কোন কোর জায়গাটায় তাদেরকে হিট করেছে, যে সেখানে ভাষার ব্যারিয়ারটাও অতিক্রম করেছে তারা। মানে আমরা যদি বলি শেকড় আসলে কি, শেকড় তো আসলে গাছের যেরকম শেকড় থাকে, মানুষের তো আসলে দৃশ্যমান কোনো শেকড় থাকে না। মানুষের শেকড় হচ্ছে তার সংস্কৃতি, তার ভাষা, তার ঐতিহ্য, হ্যাঁ, তার জন্মভূমি, তার মা, হ্যাঁ, সেটি হচ্ছে আসলে কোর জায়গাটুকু। এই জায়গাগুলোতে সবাইকেই টাচ করেছে। হ্যাঁ, এই একটা জায়গা। তো আপনি আরেকটা প্রশ্ন করছিলেন যে আমি আসলে জল দেখতে চাই। আমি আসলে জল দেখতে চাই না, আমি বলেছিলাম যে আমি আসলে চিন্তাশীল চলচ্চিত্রে বিশেষ করি, কিন্তু এই ছবি দেখতে গিয়ে আমি প্রত্যেকটা মানুষের চোখে জল দেখেছি, হ্যাঁ, যেটি আক্রান্ত করেছে আমাদেরকে। শুধু এটা না, শুটিং চলাকালীন সময়েও আমরা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছি। ধরো একজন পুরুষ মানুষকে আমরা চলচ্চিত্রে সাধারণত আলফা মেল দেখে অভ্যস্ত, বা পুরুষ চরিত্রগুলোকে খুব প্রতিবাদী, শক্তিশালী হিসেবে দেখি, কিন্তু পুরুষ মানুষ যে হাউমাউ করে কাঁদতে পারে, হ্যাঁ, তার আবেগে ভেঙে পড়তে পারে কোনো একটা কারণে, এবং বন্ধুর কাঁধে মাথা রেখে যে মানুষগুলো অন্য কাউকে বলতে পারে না, এই ব্যাপারগুলো ঘটে। এরকম দৃশ্যগুলো শুট করতে গিয়ে আমরা আমাদের নিজেদের ইউনিটের মানুষকে
চোখ মুছতে এটা আমি বলবো হয়েছে। এটা আসলে আপনার একটা উপরি পাওনা সিনেমার জায়গা থেকে। আর আমি যদি স্প্যানিশ ডাবিং নিয়ে আসি আর একটু ডিটেইলস জানতে চাই যে আপনার লেখা ডায়লগ ভিন ভাষায় ডাবিং হয়ে যখন দেখছেন হ্যাঁ, এটি শুনছেন, কেমন আমার লেগেছে? এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে যে চাইনিজ ভাষায় আমার প্রথম ছবি সত্যপার ঠিকানা যখন মালয়েশিয়ায়, ওটা প্রথম বাংলাদেশি কোনো চলচ্চিত্র যেটি মালয়েশিয়া রিলিজ হয়েছিল, ওরা দুটো ভার্সন করেছিল, অডিও ভার্সন, একটা মালয় আর একটা চাইনিজ ভাষায় করেছে, কারণ মালয়েশিয়া যেহেতু 30% 40%-এর মতো চাইনিজ Chinese মালয়েশিয়ান। থাকে। হ্যাঁ হ্যাঁ, তো দর্শকদের জন্য এই তিনটি ভাষা। তো আমি এই প্রথম আবার দেখবো স্পেনিশ ভাষায় ডাবিং। আবার অলরেডি এটা চলে এসছে আমাদের কাছে কপি। এটা তো আমাদের ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আছে ডিমান্ড ফিল্ম বলে কানাডিয়ান একটি প্রতিষ্ঠান। আমাদের তো 31 তারিখে বাংলাদেশে রিলিজ হচ্ছে, আগস্টের 2 তারিখেই কানাডায় রিলিজ হচ্ছে, কানাডার 3টি শহরে রিলিজ হচ্ছে। এর পরের মাস থেকে আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এদিকে ইউকে এবং আয়ারল্যান্ডে রিলিজ হবে। আর অন্য একজন ডিস্ট্রিবিউটর পেয়েছে আমরা শুধুমাত্র সাউথ আমেরিকায় ডিস্ট্রিবিউশনের জন্য। তো ওরা তাদের দায়িত্বেই এটির একটা স্প্যানিশ ডাবিং করেছেন। সো আমরা আলাদা করে স্ক্রিপ্ট ডায়লগ শিট পাঠিয়েছিলাম, করেছেন এবং আমাদেরকে পাঠিয়েছে। সো এখন আমাদের ইচ্ছা আছে এখানে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে স্প্যানিশ ভাষার কোন একজন শিক্ষককে একটু একবার দেখিয়ে নেব। আমার মনে হয় যে ঠিকই আছে, বাট তবুও আমার দিক থেকে একবার রিলিজের আগে দেখিয়ে আর একটু পারফেক্ট করে নেওয়ার চেষ্টা। যেহেতু স্যার আপনার অনেকগুলো নির্মাণ আন্তর্জাতিক বাজারে প্রদর্শিত হয়েছে এবং সেখানকার মানুষের ফিডব্যাকটা আপনি পেয়েছেন, তো কি মনে হয় আমাদের বাংলাদেশি গল্পগুলো আসলে বিশ্ববাজারে জায়গা করে নেয়ার মতন পজিশনে গেছে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গেছে, এবং অনেকগুলো ছবি তো আসলে চলছে। যে আমরা এটি শুরু হয়েছিল মাটির ময়না দিয়ে। মাটির ময়না পৃথিবীর 36টা দেশে রিলিজ হয়েছে, এবং 36 নম্বর দেশ ছিল অ্যাকচুয়ালি ইন্ডিয়া, 35টি দেশে ছিল ইউরোপ এবং আমেরিকা। কিন্তু দুঃখের বিষয়, মানে যেহেতু বললেন মানে কষ্ট লাগে, ইমোশনাল লাগে, ভালো লাগে যে বাংলাদেশে তারেক মাসুদ স্যারকে এটা রিলিজ দিতে গিয়ে অনেক অনেক কঠিন পরিস্থিতির এই শিকার হচ্ছে হতে আমাদের হয়েছিল। দেশের বাস্তবতা। আমি বলছিলাম যে আমাদের জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো কখনোই নিতে চাইনি। এখন আমাদের স্টার সিনেপ্লেক্স আছে বলে এটা আমাদের, আমি বলি যে আমাদের সবেদন নীলমণি, যারা আমাদের অ্যাকচুয়ালি জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্রগুলো ডিস্ট্রিবিউশন করছেন, দেখাচ্ছেন এবং মানুষ পছন্দ করছেন, দেখছেন। এবং অ্যাকচুয়ালি আমাদের পারিবারিক বিনোদনের জন্য সিনেমা তো আসলে এগুলোই ছিল একটা সময়। কোন ফাঁকে মাঝখানে ধরেন এই মাসালা মুভির অনুকরণ করতে গিয়ে এই জায়গাটাই চলে গেছে। এবং আমাদের তো একটা রিচ হিস্ট্রি আছে, যেমন আমার নুরুল আলম আতিক ভাইয়ের সাথে একবার আলাপ হচ্ছিল, উনি বলছিলেন যে অনেকে বলেন যে আমাদের বাংলা সিনেমার ওই ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়নি। আসলে না, আমাদের ছিল, হয়তো আমরা কিছু সময়ের জন্য হারিয়ে ফেলেছি, কিন্তু আপনাদের মতো নির্মাতা যারা আছেন তারা ডেডিকেটেড ভাবে কাজ করে যাচ্ছেন সেটাকে আবার ফিরিয়ে আনতে। এটা আসলে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি ফিল্মের ফ্যান হিসেবে। তবে আমি দর্শকদের জায়গা থেকে জানবো, অনেকে বলেন দর্শকদের যেরকম রুচি সেরকম কাজ সার্ভ করা উচিত, অনেকে বলেন যে না, আমি একটা প্রজেক্ট বানিয়েছি, আমি আমার মতন দেখাবো। এবং দর্শকদের রুচি তৈরি করাটাও আসলে মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষদের একটা গুরু দায়িত্ব বলে আমি মনে করি। আমার মূল জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে যে আন্তর্জাতিক দর্শক এবং বাংলাদেশি দর্শকদের মধ্যে বেসিক পার্থক্যটা কি আপনি দেখলেন? কোনো পার্থক্য নেই, আমাদের দেশে দর্শক ম্যাচিউর হয়ে আসছে, এবং আপনি গত কয়েক বছর যাবত দেখবেন যে তাদের রুচির পরিবর্তনের জায়গাটা তো একটাই জিনিস। আপনি যেটা বলছিলেন যে দর্শকের রুচি অনুযায়ী আমি দর্শক যা চাইছে সেটি আমি করব, নাকি আমি আমার পছন্দ। নানা রকমের চলচ্চিত্র নির্মিত হবে, প্রত্যেক নির্মাতা, আমরা মানুষ হিসেবে প্রত্যেকেই ইউনিক, আমাদের চিন্তা ইউনিক, আমাদের ভাবনা ইউনিক, আমাদের জীবনযাপন ইউনিক, এবং শিল্প সম্পর্কে, জীবনের সম্পর্কে বোঝাপড়া আমাদের ইউনিক। সুতরাং আমাদের চলচ্চিত্রগুলো ইউনিক হবে, প্রতিটি নির্মাতা তার নিজের মতো করে চলচ্চিত্র নির্মাণ করবেন। এখন এই যে ক্যাটারিং করবার যে বিষয়টা, সেটি হচ্ছে যে এখন দর্শক যদি আবর্জনা খেতে চায়, আমি কি আবর্জনা সাপ্লাই দেবো, আমি এনার্জি সাপ্লাই দেবো কিনা, সেটি না। আমার মনে হচ্ছে যে আমি একজন নিজেকে যদি দায়িত্বশীল নাগরিক মনে করি, হ্যাঁ, আমরা অনেকেই সুস্থ চলচ্চিত্রের কথা বলি, কেউ কেউ ব্যঙ্গ করেন যে সুস্থ চলচ্চিত্র, আবার কি চলচ্চিত্রে কি ডায়রিয়া, হুপিং কাশি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু হতে পারে না। আমাদের চলচ্চিত্র একসময় HIV আক্রান্ত ছিল, হ্যাঁ, এবং যে কারণে আমাদের এই 1200 সিনেমা হল থেকে কমতে কমতে 100 এবং মূল্যবোধহীন জনগোষ্ঠী তৈরি হওয়া, এই সবগুলো ব্যাপার ঘটেছে। কিন্তু আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। আর এখন ধরেন নেটফ্লিক্স, আমাজন, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোর কল্যাণে আমাদের সব দর্শক সব ধরনের ছবি দেখতে অভ্যস্ত, এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে, তারা নিচ্ছে। দর্শককে ব্যাকওয়ার্ড ভাবার কোনো কারণ নেই। আমরা ঠিক জিনিসটা, ঠিক চলচ্চিত্রটি ঠিকভাবে দিতে পারছি কিনা, সেটি একটি বিষয়। তবে আমাদের একটি বিষয় সবসময় ছিল, আমাদের প্রয়োজনীয় বা ভালো ছবিগুলো সবসময় ভালো পরিবেশক পায়নি, যথাযথভাবে প্রদর্শিত হয়নি, এই ব্যাপারগুলো।
তো এই ব্যাপারগুলো স্টার সিনেপ্লেক্সের কারণে এটা একটি ঘাটতি, কিন্তু এটি যথেষ্ট নয়। স্টার সিনেপ্লেক্সের এখন 9টি আউটলেট আছে সম্ভবত। আন্দোলনের পরে একটি আউটলেট ভেঙে দিয়েছে রাজশাহী, এখন বোধহয় 8টি চালু আছে। তারা আরো কিছু করছেন, কিন্তু আমার মনে হয় যে এরকম আরো কিছু সিনেপ্লেক্সের চেইন হওয়া এবং দরকার। এটা বাংলাদেশের আরো সবগুলো কিছু জেলায়, মানুষের এগিয়ে আসা দরকার। এক স্টার সিনেপ্লেক্স মানে তারা চেষ্টা করছেন, আর কত করবেন, আরো অনেক। আমি যেটা সুস্থ চলচ্চিত্রের কথা যেটা বলছিলাম, যে কেন আমরা সুস্থ চলচ্চিত্রের কথা বলি, তার কারণ হচ্ছে আমরা আসলে আমাদের বেঁচে থাকার সময়টা উদযাপন করতে চাই, সেলিব্রেট করতে চাই। চলচ্চিত্র হচ্ছে উদযাপনের একটা উপলক্ষ, উদযাপনের সবচেয়ে যথার্থ অনুষঙ্গ। তো কিন্তু আমার এই সুস্থ থাকা আমার উপর নির্ভর করে না। আমি যদি সুস্থ থাকি, আমাদের সবাইকে, চারপাশে সবাইকে নিয়ে সুস্থ থাকতে হবে। কিন্তু আমাদের সবাইকে সুস্থ থাকতে হলে একটা সুস্থ পরিবেশ দরকার, সুস্থ সংস্কৃতি চর্চা দরকার। তো সুস্থ সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান হচ্ছে সুস্থ চলচ্চিত্র। তো যদি সুস্থ চলচ্চিত্র নির্মিত না হয়, তাহলে আমরা এই সুস্থ সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে পারবো না। আমরা একটু শেকড়ের প্রসঙ্গে আবারও আসতে চাই। শেকড়ের শুটিং লোকেশনটা কোথায় কোথায় ছিল? শেকড়ের শুটিং লোকেশন দুটো জায়গায় ছিল। আমাদের যেহেতু পাশাপাশি দুটো বাড়ির প্রয়োজন ছিল, এটা আমরা বাংলাদেশে অনেকগুলো জায়গায় সার্চ করে আমরা শেষ পর্যন্ত গাজীপুরে পাশাপাশি দুটো বাড়ি পেয়েছিলাম। বাকিটা আমাদের তৈরি করতে নিয়েছে আমাদের গল্পের প্রয়োজন অনুযায়ী। আমাদের আর্ট ডিরেক্টর ছিলেন তারেক বাবলু। সো আমাদের বাকিটুকু আমরা তৈরি করে নিয়েছিলাম। তো বাড়ির অংশটুকু, ইন্টেরিয়র অংশটুকু আমরা গাজীপুরে করেছিলাম, আর আউটডোরের অংশটুকু আমরা বেশিরভাগ রাজশাহীর বিভিন্ন শহরতলির। এটা একটি মফস্বল শহরের গল্প। আমরা এটা বলতে চাইছি না রাজশাহীর বা কোনো বাংলাদেশের যে কোনো একটা জেলা শহরের গল্প বা ছোট শহরের একজন অভিবাসীর গল্প। আর তবে আমরা যেহেতু তারা বাংলাদেশে এসে, আমরা তাদেরকে কিছু জায়গা, দর্শনীয় জায়গা দেখাতে নিয়ে যাই। এর মধ্যে রবীন্দ্রনাথের বাড়ি আছে, কুঠি বাড়ি, শিলাইদহ, আর লালনের এই জায়গাগুলো আমরা আমার চরিত্রগুলো দেখতে যাই। সো এই মাধ্যমে আমাদের কোনো চলচ্চিত্রে আপনি শুনলে অবাক হবেন, আমরা যখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পারমিশনের জন্য যাই শুটিং এর, রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠি বাড়ি শুট করতে, এরা বললো আমাদেরকে যে এই প্রথম কেউ শুটিং এর অনুমতির জন্য এসছে। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো চলচ্চিত্রে রবীন্দ্রনাথের বাড়িটি দেখানো নেই। এবং ধরেন লালনকে নিয়ে দুটো চলচ্চিত্র হয়েছে, দুটো চলচ্চিত্র লালনের বেঁচে থাকা সময়কালে। একটি চলচ্চিত্র তানভীর মোকাম্মেল করেছেন লালন, আরেকটি করেছেন মনের মানুষ গৌতম ঘোষ। দুটো কিন্তু লালনের বেঁচে থাকার সময়ের গল্প। কিন্তু লালনের আখড়াটি, এই জায়গাটি যে একটি দর্শনীয় স্থান, একটি আমাদের ঐতিহ্যগতভাবে একটা দর্শনীয় স্থান, একটা হেরিটেজ, এই বিষয়ে কোথাও কখনো উপস্থাপন হয়নি। সো আমাদের চলচ্চিত্রে এই জায়গাগুলো দেখবেন, আমাদের যে রিচ কালচার আছে, আমাদের যে হেরিটেজ আছে, সেগুলোরও একটা রিফ্লেকশন থাকবে। যেহেতু একজন অনাবাসী, একজন বিদেশি জন্ম নেওয়া একটা মেয়ে, যার শেকড় এখানে, তাকে বাংলা ভাষার, যুদ্ধ, স্বাধীনতা, এই বিষয়গুলো, এটা আমাদের শেকড়ের গল্পটাই বলছে শেকড় সিনেমা। আমি যদি শেকড় সিনেমাটিকে একটা চিঠির সাথে তুলনা করি, স্যার, চিঠিটা আপনি কাকে লিখেছেন? দেশকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, নাকি নিজের উদ্দেশ্যে? পৃথিবীর প্রতিটা মানুষকে। আমাদের প্রত্যেকের কোথাও না কোথাও শেকড় আছে, আমাদের প্রত্যেকের কোথাও না কোথাও ফিরে যাওয়ার আছে, ফিরে দেখার আছে। সুতরাং এটি প্রতিটি মানুষের গল্প। আপনার কাছে সিনেমা মানে কি? নেশা, পেশা, নাকি দায়িত্ব? জীবনকে উদযাপনের অনুষঙ্গ। বাহ। আমি বলছিলাম যে আমরা জীবনকে উদযাপন করতে চাই। আপনি যদি দেখেন যে আমাদের অনেকের অনেক কিছু, প্রত্যেকের তো ব্যক্তিগত ভালো লাগা না লাগা আছে। আমরা কেউ বইয়ের সঙ্গে থাকতে পছন্দ করি, কেউ প্রকৃতির সাথে থাকতে পছন্দ করি, কেউ চলচ্চিত্রের সাথে থাকতে পছন্দ করি। অনেকের আরো অন্য অনেক রকমের হবি থাকে, প্যাশন থাকে। সো আমি চলচ্চিত্রকে জীবনযাপনের উৎস। যদি একদমই ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমার বাবা লেখক ছিলেন। সো আমি আসলে লেখালেখির জায়গাটা আমি উত্তরাধিকার সূত্রে, কিন্তু প্রফেশনের জায়গা থেকে বললে লেখালেখি আমার পেশন, কিন্তু আমি সেটাকে প্রফেশনে পরিণত করবার চেষ্টা করেছি। ফিল্ম মেকিং আমার পেশন, সেটাকে আমি প্রফেশনে পরিণত করবার চেষ্টা করেছি। এটি হচ্ছে আমার জায়গাটুকু। এখন ধরেন অর্থের বিষয়টুকু, জীবনযাপনের জন্য যেটুকু প্রয়োজন হয়, এটি অনেক পেশা আছে যে পেশা থেকে আমি এমন একটি পেশা বেছে নিতে চেয়েছি যেটি আসলে আমার ভালো লাগা, যে কাজটি করে আমি আনন্দ পাই। পরিচালক হিসেবে আপনার ভয়ের জায়গা কোথায়, না আদৌ আছে কি কোনো ভয়? আমার কোনো ভয়ের জায়গা নেই, কারণ যেহেতু আমি জানি আমি আগামীকাল নাও বেঁচে থাকতে পারি, জীবন অতটাই আনসার্টেন। কিন্তু আমি সবসময় প্রতিটা প্রজেক্টকে আমার শেষ প্রজেক্ট হিসেবে মেনে নিয়ে কাজ করি। তো আমার একটি ইচ্ছা, যেন আমি যখন লুক ব্যাক করবো, আমি যেন রিগ্রেট না করি যে আমার সময়টা অর্থহীনভাবে
কেটেছে কিনা, এবং আমি এমন কোনো প্রজেক্ট করতে চাই না যেটা আমি রিগ্রেট করব। সুতরাং আমি এই বিষয়গুলো, আমি কোনো প্রকল্প বা গল্প নির্বাচন করবার সময় আমি এই বিষয়টুকু ভাবি। আমার ছবি হয়তো অনেক বেশি পপুলার হয় না, অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় না, কিন্তু আমার কোনো রিগ্রেট নেই। আমি আমার প্রতিটি প্রজেক্ট নিয়ে আমি হ্যাপি। এবং আমার যদি ভয়ের কথা বলেন, সেটি ছোট্ট একটি ভয়ের জায়গা হচ্ছে যে আমার দ্বারা যেন কোনো ভুল প্রজেক্ট করা না হয়। বাহ, আপনি নাটক নির্মাণ করেননি, কিন্তু নাটকের জন্য অনেক চিত্রনাট্য লিখেছেন। তো যদি সুযোগ থাকে সেখান থেকে কোনো চিত্রনাট্য নিয়ে আপনার ফিল্ম বানানোর, সেক্ষেত্রে আপনি কোন প্রজেক্টগুলো বেছে নিতে চাইবেন? আমি প্রবাসী শ্রমিকদের নিয়ে একটি গল্প লিখেছিলাম, এটি সিরিয়াল হয়েছিল 100+ পর্বে। অভিনেতা নির্মাতা মাহফুজ আহমেদ সেটি ডিরেকশন দিয়েছিলেন। নাম ছিল মাগো তোমার জন্য। মাগো তোমার জন্য, হ্যাঁ। সো আমার যদি সুযোগ হয় আমি এই গল্পটা নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করছি। অভিবাসী শ্রমিকদের জীবন আমার কিছুটা দেখা হয়েছে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগে। তো আমি আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তির একটি হচ্ছে রেমিটেন্স। যে মানুষগুলো আমাদের রেমিটেন্স পারে, আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, আমাদের অর্থনীতিকে সচল রেখেছে, সেই মানুষগুলোর জীবনটাকে একবার, সেই মানুষের ত্যাগের জায়গাটুকু একটু আলো ফেলবে দেখবার। আচ্ছা, আর একটা জিনিস একটু জানতে চাইছি যে আপনার নির্মিত প্রথম চলচ্চিত্র, ইফ আই এম নট রং, সুতোপার ঠিকানা। হ্যাঁ, সো সুতোপার ঠিকানার পরিচালক প্রসূন রহমান এবং আজকের শেকড় সিনেমার পরিচালক প্রসূন রহমান, এই দুজনের মধ্যে পার্থক্য কোথায়? এই দুজন মানে আপনি এখন সেই তুলনায় কতটা পরিণত এবং কতটা পরিবর্তন হয়েছে আপনার চিন্তা ভাবনার জগৎ? একটা হচ্ছে যে সময় পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল, চিন্তাও পরিবর্তনশীল, বিশ্বাসও পরিবর্তনশীল। কিন্তু আমার যে ধরনের চলচ্চিত্রে আমার বিশ্বাস ছিল সেই জায়গাটাতে কোনো পরিবর্তন নেই। সেই জায়গাটা কিন্তু আমার পরিণতির জায়গা, পরিণত বোধের জায়গাটা বা আমার নিজের ম্যাচিউর হওয়ার জায়গাটা কতটা হয়েছে এটাই হয়তো দর্শক বলবে কাজের ক্ষেত্রে। কিন্তু আমি একটি বিষয় বলি, প্রতিটা ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে আমি একটা কথা রিপিট করি, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে সত্যজিৎ রায় তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন অস্কার একাডেমি। তো একাডেমি, উনি তখন অসুস্থ, উনি যেতে পারেননি। তো অ্যাওয়ার্ড পাওয়ার পর একজন ব্রিটিশ সাংবাদিক তার ইন্টারভিউ করতে এসেছিলেন। উনি জিজ্ঞেস করেছিলেন আপনার নিজের করা কাজগুলোর মধ্যে, উনি প্রায় 39 বছরের ক্যারিয়ারে প্রায় স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি এবং ফিচার ফিল্মে 43টার মতো কাজ করেন। তো আপনার নিজের প্রিয় কাজ কোনটি? তো সত্যজিৎ রায় বেশ খানিকটা সময় নিয়ে বলেছিলেন, আমার মনে হয় আমি চারুলতায় কম ভুল করেছি। এখন একজন সত্যজিৎ রায়ের মতো একজন মাস্টার ফিল্ম মেকার যদি বলেন, তার ভালো লাগা মন্দ লাগা না, হ্যাঁ, কোন ছবিটা ভালো হয়েছে খারাপ হয়েছে সেটা না, উনি মনে করছেন কোন ছবিটাতে উনি কম ভুল করেছেন। সো একজন মানুষ কতটা পারফেকশনিস্ট হলে এই জায়গাটুকুর কথা বলেন। আমি আমার চতুর্থ সিনেমা প্রিয় সত্যজিৎ, আমি একটা ডায়লগ রেখেছিলাম যেটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে উৎসর্গ করা ট্রিবিউট ফিল্ম। ওখানে একটা ডায়লগ ছিল আহমেদ রুবেলের কণ্ঠে যে পারফেকশন ইজ অলওয়েজ ওয়ার্ক ইন এ প্রোগ্রেস, আমরা কেবল চেষ্টা করতে পারি। তো আমি সেই কথাটাই প্রতিটি প্রিমিয়ারে আমি একটি কথাই বলি, সত্যজিৎ রায়ের গল্পের উদাহরণ দিয়ে, যে আমি জানি কি পরিমাণ একটি চলচ্চিত্রে কিছু না কিছু ভুল থেকেই যায়। পারফেকশন, সম্পূর্ণ পারফেকশনে কখনোই পৌঁছানো যায় না, আমরা কেবল চেষ্টা করতে পারি। সো আমি দর্শকের কাছে নিজে একটা প্রতিশ্রুতি দেই, পরবর্তী চলচ্চিত্রে আমি কম ভুল করবার চেষ্টা করব। বাহ, আচ্ছা, যদি বাজেটের কোনো সীমাবদ্ধতা না থাকতো তাহলে আপনি শেকড় চলচ্চিত্রে আর কি যোগ করতেন? কিচ্ছু নয়। আমি বাজেট, অনেক বেশি বাজেট হলেই অনেক ভালো ছবি হয়, এটা আমার কখনোই মনে হয়নি। সেটা আমার কখনোই মনে হয়নি। প্রতিটা প্রজেক্টের একটা নির্ধারিত বাজেট, যতটুকু বাজেট প্রয়োজন মনে হয় সেটুকু করি। এখন এরপরে যেটু যোগ হয় সেটা হচ্ছে আরাম, আর কিছু না। কিন্তু আমার মনে হয় যে আমি বাংলাদেশের মতো একটা দেশে জন্মেছি, এই দেশে জন্মে এই দেশের যে স্ট্রাকচার, এই দেশের মানুষের যে জীবনযাপন, হ্যাঁ, এইখানে খুব বেশি লাক্সারি করবার প্রয়োজন নেই। হ্যাঁ, খুব বেশি। এরপরে একটা গল্প আসলে যিনি নির্মাতা, যিনি নিজেই গল্পটি লেখেন, এই গল্পের আসলে আমি যে কথাগুলো বলতে চাই এটা অনেকভাবেই বলা যায়। হ্যাঁ, এটা ইকোনমি পদ্ধতিতেও বলা যায়, হ্যাঁ, এইটা অনেক লাক্সারি, অনেক আয়োজন করেও নিয়েও বলা যায়। কিন্তু আমি যে কথাগুলো বলছি সেটি যথার্থভাবে পৌঁছাচ্ছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের একজন শিক্ষক ছিলেন ডক্টর নরেন বিশ্বাস। সো আমি ওনাকে শিক্ষক হিসেবে পেয়েছি থিয়েটার স্কুলে, উচ্চারণের ক্লাস নিতে, উচ্চারণের থিওরি পড়াতেন। উনি একটা কথা বলতেন যে তুমি যদি তোমার মন থেকে কিছু উচ্চারণ করো তাহলে সেটা অন্যের বুকে পৌঁছাবে। তো আমি সেই চেষ্টাটুকু করি বাজেটের দিকে না থেকে, যে আমি
আমি সততার সঙ্গে আমি যা বলতে চাইছি সেটি আমি সততার সঙ্গে বলছি কিনা, সেটি আমার নিজের বিশ্বাস থেকে বলছি কিনা। যেটি আমার বিশ্বাস থেকে আসে না সেটা আমি না বলবার চেষ্টা করি। একজন নির্মাতা আপনি, কিন্তু আপনারও তো প্রিয় নির্মাতা রয়েছে। কোন নির্মাতার কাজ আপনাকে খুব বেশি প্রভাবিত করে কিংবা ইন্সপায়ার করে? আমি প্রভাবিত না হওয়ার চেষ্টা করি। আমি সবার কাজ দেখি, আমি সবার কাজ দেখি। পৃথিবীর অনেকের ধরেন একজন করে বললে ভালো। আমার আলাদা করে কোনো আইডল নেই, আমি আইডল ব্যাপারটাতেই বিশ্বাস করি না। কিন্তু আমরা প্রতিটা মানুষ, প্রতিটা নির্মাতা কারো না কারোর কাছ থেকে ইন্সপায়ার্ড হয়, এবং সেই ইন্সপিরেশন একজনের কাছ থেকে হয় না। একজনের কাছ থেকে যদি হয় তখন তাকে অনেকটা অনুসরণ করবার, ফলো করবার তার একটা প্রভাব তার কাজেও চলে আসে। তো আমি চেষ্টা করি কারো কোনো প্রভাব না রাখতে। অনেকেই কাজ করবার সময় কোনো একটা ছবিকে স্যাম্পল হিসেবে ধরে নিয়ে শর্ট ডিভিশন, আমি এটা কখনোই করি না। আমি বরং আমার নির্মাণে যাওয়ার আগে আমি অন্য ছবি দেখা বন্ধ করে দিই বেশিরভাগ সময়, যেন আমার অন্য কোনো কাজের প্রভাব আমার উপর না পড়ে। এবার একেবারে ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চলছে, আপনাকে এটা ফলো করা হয়? আচ্ছা, মানে কোন দলকে সমর্থন করছেন? আচ্ছা, একটি বিষয় হাস্যকর, সেটা হচ্ছে আমি একটি দলের সাপোর্টার যে দলটি বিশ্বকাপে কোয়ালিফাই করেনি। ইতালি? সেটা হচ্ছে ইতালি। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আমি 86 থেকে, আমি তখন ছোট, 86 থেকে আমি ইতালি সাপোর্টার। কিন্তু তারা সর্বশেষ 94-তে ফাইনাল খেলেছে, এরপরে আর সেই জায়গায় পৌঁছাতে পারিনি। বাট এরপরে আমি অনেকগুলো দলকেই পছন্দ, অনেকগুলো দলই ভালো খেলছে। আর এই অলরেডি তো আমরা দেখেছি সেমিফাইনাল শেষ, ফ্রান্সকে মানে আনএক্সপেক্টেড আমি বলবো না, যাই হোক ফ্রান্সকে হারিয়ে স্পেন কোয়ালিফাই করেছে দ্বিতীয়বারের মতন ফাইনালে 2010-এর পরে। এবং আজ রাতে তো আরো একটা মহারণ, আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। কি মনে হচ্ছে, কোন দলকে এগিয়ে রাখছেন? আমার মনে হয় যে কেন জানি আর্জেন্টিনাই ফাইনাল খেলবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর দেখতে দেখতে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু খুবই টাফ ম্যাচ, আমি আর জিজ্ঞেস করছি না কি মনে হচ্ছে কে চ্যাম্পিয়ন হতে পারে, সেটা আমরা মাঠের খেলাতেই দেখব। খুব ভালো থাকবেন, আপনার জন্য অনেক 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 শুভকামনা। খুব ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা, এবং আপনার মাধ্যমে মাছরাঙ্গার সকল দর্শককে এবং এই অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিশ্চয়ই, এবং আশা করি দর্শকরা যাবেন, হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আমাদের বিনোদন সারাদিনের পক্ষ থেকে আপনার জন্য এবং শেখর সিনেমার পুরো টিমের জন্য অনেক শুভকামনা। আর এবার তো আমার বিদায় নেবার সময় হলো। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের পর্ব? নিশ্চয়ই ভালো। আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো বিশেষ অতিথিকে সাথে নিয়ে। আরও একটি ভালো সময়ের প্রত্যাশা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন মাছরাঙা টেলিভিশনের সাথে। বিদায়।